বা নারীর প্রতি সহিংসতা নিয়ে যে ধরনের কথা হচ্ছে, এটি নিয়ে কিন্তু সারা দেশের মানুষ মোটামুটি উত্তাল। আজকেও নানা জায়গায় আমরা বিক্ষোভ দেখেছি। কিন্তু রাজনৈতিক দলগুলো যখন কথা বলছে, কেউ বলছে যে এই পরিস্থিতি একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকার আসলেই সম্ভব, পরিস্থিতি ঠিক হয়ে যাবে। কেউ বলছেন যে সংস্কার আগে করে ফেললে এই সমস্যার সমাধান হবে। কেউ আবার হচ্ছে সব কিছু মিলে বলছেন যে আসলে রাজনৈতিক সংস্কারটা পরে, নির্বাচনটার পরে দিলেও সম্ভব। আপনার কাছে আপনার কাছে কি মনে হয় এই যে মানুষের যে চাওয়া এবং রাজনৈতিক দলগুলোর চাওয়া, এটা আসলে কিভাবে একসাথে করা যায়? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন ফজলু ভাই। আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমরা মানুষের তো একটা হিমালয় সমান প্রত্যাশা ছিল এই সরকারের কাছে। 7 মাস আগেও যে প্রত্যাশা ছিল, কিন্তু যত দিন গেছে প্রত্যাশার পারদটা কিন্তু কমতে কমতে এখন খুবই নিম্নতম পর্যায়ে প্রত্যাশাটা। এখন মানুষ আসলে সেই নির্বাচনের দিকে মানুষ কিন্তু তাকিয়ে আছে। সংক্ষেপে বললে পরিস্থিতিটা হচ্ছে মোটামুটি এরকম। এই মুহূর্তে যেটা আপনি উল্লেখ করছিলেন, এক ধরনের সামাজিক নৈরাজ্যের পরিস্থিতি চলছে এখন। যত দিন যাচ্ছে তত বেশি মনে হচ্ছে নৈরাজ্যের বিস্তৃতি ঘটছে। মানুষের উদ্বেগ উৎকণ্ঠাটা বাড়ছে, নিরাপত্তাহীনতা বাড়ছে, এবং মনে হচ্ছে যে সরকার পরিস্থিতিটা ঠিক সামাল দিয়ে উঠতে পারছেন না। গত কদিনে ঢাকাসহ দেশব্যাপী যে উত্তাল দিনগুলো, সেটাই প্রমাণ করছে যে পরিস্থিতিটা কতখানি অস্থির, অনিশ্চিত, এবং বলতে পারেন আমরা কোন দিকে যাচ্ছি হলপ করে জোর দিয়ে কারো পক্ষে বলাটা খুব মুশকিল। এরকম হওয়ার কথা ছিল না। সেদিক থেকে কেউ কেউ বলার চেষ্টা করছেন দেশে আইনশৃঙ্খলা যে পরিস্থিতি, তাতে তো এরকম একটা অবস্থায় তো জাতীয় নির্বাচনের কোনো সুযোগ নেই। আমি কথাটা উল্টো দিক থেকে ঠিক উল্টোভাবে বিবেচনা করি। যেটা চলছে, সরকার ইতিমধ্যেই দুটো তত্ত্বাবধায়ক সরকারের যে মেয়াদ 90 দিন, তার চেয়ে বেশি সময় তারা কিন্তু পার করে ফেলেছেন। এখনো পর্যন্ত তারা জন আস্থা অর্জন করবার মতন দৃশ্যমান কার্যকরী কোনো কিছু করতে পারেননি। মানুষ দেখছে একদিকে সরকার দুর্বল, এটা আগে থেকে মানুষ দেখে আসছিল। আরেকদিকে গত 2-3 মাস ধরে যখন দেখছে সরকার অকার্যকর, সরকারে ওই অর্থে কোনো ইফেক্টিভনেস নাই। মানুষ তো সরকারের কাছে শেষ পর্যন্ত মানুষ এক ধরনের আশ্রয় চায়, নিরাপত্তা চায়। তো এরকম একটা জায়গা থেকে যা খুশি করা চলে। বাংলাদেশে বাস্তবত সেরকম একটা পরিস্থিতি চলছে। এখন এই অবস্থাতে নির্বাচন যদি অনিশ্চিত হয়ে যায়, আমার আশঙ্কা নৈরাজ্যের আরও বিস্তৃতি ঘটবে। সেখানে আপনি যেটা বলছিলেন, তাহলে করণীয়টা কী? করণীয়টা হচ্ছে, যেটা আমি মনে করি আজকে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এবছরের ডিসেম্বরের মধ্যেই তারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি রেখেই তারা এখন কাজ শুরু করেছেন। আমি মনে করি সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা যদি কাজ করে, তাহলে এর আগেও জাতীয় নির্বাচন করাটা অসম্ভব নয়, সেটাও সম্ভব। নির্বাচন কমিশন এপ্রিলের মধ্যে তাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করবেন। রাজনৈতিক দলগুলো তাদের এক ধরনের প্রস্তুতি চলছে। সুতরাং একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন এভাবে চলতে থাকে, নানা অনিশ্চয়তা, নানা ধরনের ঝুঁকি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বাড়তে থাকবে। আর লাস্ট কথা বলি, এই এপিসোডে কোনো রাজনৈতিক দল কেউ বলেনি যে কেউ সংস্কার চায় না, কেউ বলেনি যে আমরা যে গণহত্যা সংগঠিত হয়েছে, 16 বছর যে অপরাধ সংগঠিত হয়েছে, প্রত্যেকে আমরা এগুলোর বিচার চাই, আইনানুগ এটা বিচার চাই। কেউ কেউ চেষ্টা করছেন নির্বাচনের বিপরীতে সংস্কার এবং বিচারকে দাঁড় করানোর জন্য। আমরা ইতিমধ্যে, এটা তো আমাদের পাবলিক কমিটমেন্ট, আমাদের 31 দফা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যারা আমরা বহু বছর ধরে রাজপথে, আমরা বলেছি পুরনো জমানায় ফেরার কোনো সুযোগ নেই। তাহলে যে ব্যবস্থা একটা দলকে, একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, তার একটা গণতান্ত্রিক রূপান্তর, সংস্কার দরকার। সেজন্য আমরা সংস্কারের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি, একটা বোঝাপড়ার জায়গাটা আসার জন্য। আরেকটা বিচারটাও সরকার, দুটো ব্যাপারে তারা একটা ভিত্তিটা তৈরি করবেন, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট তারা এটাকে এগিয়ে নেবেন। আর দেশে কোনো বিপ্লব হয়নি। যখন ওই যে বললেন না সংবিধান সভার যে প্রশ্নটা, যে দেশে কোনো সংবিধান থাকে না, নতুন একটা রাষ্ট্র যখন পত্তন হয়, তখন সেখানে সংবিধান সভার প্রশ্ন ওঠে।
দেশে একটা নতুন শ্রেণী ক্ষমতা দখল করেছে, একটা বিপ্লবাত্মক পরিবর্তন হয়েছে, আর তখন আপনার এমন দেশে কোনো সংবিধানও নাই, কোনো ওই অর্থে একটা ললেসনেস চলছে, তখন আপনার নতুন সংবিধানের প্রশ্ন। সুতরাং আমরা বিদ্যমান সংবিধানে আছি, আমাদের কমিটমেন্ট আছে, আমরা মনে করি আলাপ আলোচনা করে একটা বোঝাপড়া তৈরি করে ভবিষ্যতে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করবেন, তার যেখানে যেখানে পরিবর্তন দরকার, এবং বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশ হাঁটতে পারবে, এইটুকু আমাদের চাওয়া। ফজলুর রহমান, আপনার কাছে প্রশ্নটা, আজকেও এনসিপি থেকে যে নতুন পার্টি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু নির্বাচন কথা বলছে, তারা বলছে যে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন একসাথে করা সম্ভব, এমনি সরকার যে নির্ধারিত সময়তে বলছে এর মধ্যেই করা সম্ভব। আপনার কাছে মনে হয় যে দুটি নির্বাচন একই সাথে করা সম্ভব? যে গণপরিষদ নির্বাচন বা গণপরিষদ, মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই শব্দটা আমি কখন শুনছিলাম? ইট ওয়াজ ইন দ্য ইয়ার 1971, 1971 সনে। 1970 সনে 7ই ডিসেম্বর একটা ইলেকশন হয়েছিল পাকিস্তানে। এটা হলো বলা হইতো MNA, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। আর 17ই ডিসেম্বর হয়েছিল MLA, মেম্বার অফ MPA, মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। যুদ্ধ যখন শুরু হইল, রাষ্ট্র পাওয়ার পরে আমাদের কোনো সংবিধান ছিল না। সেই সংবিধানটা প্রবর্তন করার জন্য একটা গণপরিষদ করা হয়েছিল সেই 72 সনে। সেই গণপরিষদের অধিবেশন 10 এপ্রিল প্রথম বসেছিল এবং 4 নভেম্বর, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 8 মাস গণপরিষদ বসেছিল। বসে বাংলাদেশের সংবিধানটা লিখেছিল। যেহেতু সংবিধান ছিল না এবং রাষ্ট্রটা নতুন হয়েছিল, এবং তারা 16ই ডিসেম্বর থেকে এটা কার্যকরী করে পদত্যাগ করছিল। পরের বছর 73 সনের 7ই মার্চ আবার সেই নতুন যে 72-এর সংবিধানের অধীনে ইলেকশনটা হয়েছিল। এখন আমাদের যারা নতুন দল করছে, তো তারা কি বুঝে আমি জানি না, তবে এই যে গণপরিষদ ইত্যাদি ইত্যাদি এইসব মনে হইলে আমার অতীতের দুই একটা কথা মনে হয়ে যায়। অপ্রাসঙ্গিক কিনা জানি না। আজকে হলো 11ই মার্চ, কথাটা ঠিক না বেটি? 11ই মার্চ প্রথম আমি ট্রেনিং শুরু করলাম, মুক্তিযুদ্ধের ট্রেনিং। শুনলে আপনাদের কাছে অবাক লাগবে কথাটা, কারণ আমি BLF এর মেম্বার ছিলাম। 1969-70 সনে আমি এই আঙ্গুলের রক্ত কাইটা সিরাজুল আলম খানের কাছে মুক্তিযুদ্ধের শপথ নিয়েছিলাম, জহুরুল হক বা ইকবাল হলের শানে বান্দানো ঘাটে সুবে সাদেকের সময়। 7ই মার্চে বঙ্গবন্ধু যখন ভাষণ দিলেন, সেই ভাষণের পরে পরে রাত্র 12টার সময় আমি এবং শাহজাহান সিরাজ একই রুমে রুমমেট ছিলাম, 116 নম্বর ইকবাল হল। উনি বললেন, ফজলু এখানে আর থাকার দরকার নাই। আমি উনার জুনিয়র, আসলে আমি উনার কর্মী ছিলাম, জুনিয়র। কি করতে হবে? কালকে সকালেই চলে যাও। এই 7 থেকে 10টা পতাকা, নতুন পতাকা, যে পতাকাটা 2রা মার্চ জনাব আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে গিয়ে দোতলায় উড়াইছিল, লাল সবুজের পতাকা, মধ্যে একটা হলুদ বাংলাদেশের ম্যাপ। সেই 7 থেকে 10টা পতাকা আমার হাতে দিয়া বলল, আরও পতাকা লাগবে, তবে এইগুলা তুমি হিসাবে নিয়ে যাও, নমুনা হিসাবে নিয়ে যাও। সেই পতাকাটা নিয়ে 8 তারিখ সকালবেলা, তখন উল্কা নামে একটা ট্রেন ছিল যেটা চিটাগাং যাইতো। আমি সেই উল্কা ট্রেনে গিয়ে 10টা-11টার সময় গিয়ে ভৈরবে নামলাম। ভৈরব থেকে 1টায় কিশোরগঞ্জ নামলাম। মাইক মারা হইল, ফজলুর রহমান আসিয়াছে, আগামীকাল রথকলার ময়দানে জনসভা, 9ই মার্চ। সেই জনসভায় আমি খুব দ্রুত বলতেছি, আমি যেহেতু তাদের সিনিয়র ছাত্রদের, তখন কিশোরগঞ্জের সবচেয়ে সিনিয়র লিডার ছিলাম, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা। আমার দুই পাশে ছাত্রলীগের প্রেসিডেন্ট ফজলুল হক, সেক্রেটারি শাহাবুদ্দিন ঠাকুর। 1971 সনের 9ই মার্চ কিশোরগঞ্জের রথকলার ময়দানে পাকিস্তানের পতাকাটা নামাইয়া পুরাইলাম, বাংলাদেশের পতাকাটা তুললাম। 10 তারিখে গ্রামের বাড়িতে গেলাম। আজকে 11 তারিখ
থানায় গিয়ে বললাম, ওসি সাহেব আপনার কোনো কাজ নাই, অস্ত্রগুলা দিয়া দেন, আমরা এখন ট্রেনিং দিব। 11ই মার্চ 1971 সনে ইটনা মীরাকান্দির মাঠ বলে ফুটবল খেলার মাঠ, সেই মাঠে ট্রেনিং দিছি 26শে মার্চ পর্যন্ত বা দিছি। সেখানে আমাদের, আমি কেন বলছি কথাটা, সেই আজকে যখন এইখানে আইসা এইসব ধান্দাবাজ রান্দাবাজ চান্দাবাজদের কথাবার্তা শুনি, তখন আমার সেই দিনের সেই কথাগুলো মনে হয়। আমরা কেমন ছিলাম আর আজকের জেনারেশন, আমি জেনারেশনকে দুষ্টাচ্ছি না, আজকের যারা যুব নেতারা তাদের চিন্তায় ভাবনায় কি আছে মিল পান না আজকে? মিল পান না, কোনো মিল পাই না। আরে আমি তো শেরাটন হোটেলে ডুহি না কোনো দিন, আমি তো ডাইল দিয়ে ভাত খাই, সড়ক দিয়ে হাঁটি, ভাড়া বাসায় থাকি। শেরাটন হোটেলে তো আমি ইফতার করার একাই সাহস পাই না, আবার হাজারে হাজারে ইফতার করানো, এটা তো, দিস ইজ নট পলিটিক্স। যে দেশের 60 লক্ষ লোক বস্তিতে ঘুমায়, যে দেশের 10 লক্ষ লোক ট্রেনের স্টেশনে ঘুমায়, সদরঘাটে ঘুমায়, বাস স্ট্যান্ডে ঘুমায়, যে দেশের লক্ষ লক্ষ লোক মশায় কামড়াইলে মশারি পায় না, যে দেশের 23% লোক, 4 কোটি মানুষ দিনে মাত্র এক বেলা একটু খাইতে পারে, আর 2 বেলা পানি খায় অথবা লিকুইড খায়া থাকে বা বিস্কিট খায়া থাকে, রিক্সা চালায় অমুক করে তম করে, সেই দেশে রাজনৈতিক দল নতুন করে শেরাটনে ইফতার করলে তাদের মানসিকতা, হ্যাঁ, আগেই বোঝা যায় মানসিকতাটা কি। কিন্তু অন্যান্য দল, আপনার দলও তো বড় বড় রেস্টুরেন্টে বা বড় দল হোটেলে এই করে, এরকম ইফতার পার্টি দেয়। আমার দল বিএনপি হোটেলে ইফতার পার্টি দেয়। বিএনপি আর নতুন যে দলটা, এই দলের মধ্যে ডিফারেন্সটা যদি আমি বুঝতে না পারি বা বুঝাইতে না পারি, আমার ব্যর্থতা। হ্যাঁ, হাতি আর বিড়াল তো এক জিনিস না। বিএনপির কি বলবো, বিএনপি আজকে বাংলাদেশে আজকে ইলেকশনের 2/3 মেজরিটি পাবে, কোটি কোটি লোক তাদের সমর্থক, আর কালকে দল হয়েছে শুধু এটা তো ইউনূস সাহেবের দল বলে বলে মানুষের এরা এটা করতেছে, এটা তো ইউনূস সাহেবের দল, কিংস পার্টি বলে মানুষ এটা করে। যদি মানুষ বুঝে ফেলে এটার পিছনে সরকারের কোনো ধরনের, মানে এটা কি বলবো, উৎসাহ উদ্দীপনা অর্থ বিত্ত নাই, তাহলে কালকের থেকে তো মানে মিটিং করলে স্টেজে কিছু লোক থাকবো, মাঠে কোনো লোক থাকবে না। আমি ছেলেদেরকে নিরুৎসাহিত করি, তারা যদি পলিটিক্স করতে চায়, বাপের বেটা যদি হয়, তারা যাওয়া উচিত গরিবের বস্তিতে, তারা যাওয়া উচিত কৃষকের ক্ষেত খামারে, তারাও যাওয়া উচিত ভূমিহীনের সেই অতে, তাদের ওইখানে গিয়া পলিটিক্সটা করা উচিত। এই যে নতুন পলিটিক্স, সংবিধান পরিবর্তন করবে তারা, সংবিধান কি দিয়ে তারা পরিবর্তন করবে? আমি খুব ক্লিয়ারভাবে একটা কথা বলি, সংবিধান পরিবর্তন করতে হলে তাদের কোনো রাইট নাই, নো রাইট। ওই যে ডক্টর আলী রিয়াজ সাহেব, তাকে আমি ব্যক্তিগতভাবে অসম্মানজনক মনে করি না, উনি সম্মানিত মানুষ, আমার দেশের একজন সন্তান, গিয়া বিদেশ আমেরিকাতে প্রফেসর, ঠিক আছে, উনি জার্নালিজমের এখন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, আবার উনি আইসেন আবার সংবিধানের প্রফেসর হইয়া। হিন্দুদের একটা ধর্মে কথা আছে, সত্য যুগে ছিলেন হরি, তেতা যুগে রাম, দ্রাপর যুগে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ। একই ব্যক্তি বারে বারে বিভিন্ন রূপে আসে, উনি একটা সংবিধান লিখবে, 40 বছর যাবৎ যিনি দেশে নাই, দেশের কিছুই বুঝে নাই, উনি আমেরিকান নাগরিক একটা সংবিধান পরিবর্তন করে লিখবে, অনেক সময় বলে ছিঁড়া ফেলাইয়া দিব, এইটা আমি ফজলুর রহমানকে মানতে হবে, যে ফজলুর রহমান যুদ্ধ করে এই দেশটা সৃষ্টি করছি, আমি এটা মানি না। এক, গণপরিষদের ইলেকশন বা ওই ইলেকশন, এইসব বলার অর্থ হইল নির্বাচনকে দীর্ঘায়িত করা এবং